ওকে, দেখো। তো আমরা পড়ছিলাম তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় আইসোটোপটা কি। তো আমরা তেজস্ক্রিয় মৌল সংখ্যা বা আইসোটোপ যদি আমরা বলি, এ পর্যন্ত আমাদের টোটাল আবিষ্কৃত আইসোটোপের সংখ্যা হচ্ছে 1300-এর মতো, হ্যাঁ। এবং আমরা যদি বলি আমাদের যে টোটাল পরমাণু, এই পরমাণু বা মৌল, এই যে মৌলিক বা পদার্থ বা মৌল, এই মৌলের সংখ্যা হচ্ছে কত? 118টা। তো আমরা জানি সোডিয়াম এবং অরাম বাদে আমাদের যে বাকি মৌলগুলো আছে এগুলোতে একাধিক করে আইসোটোপ রয়েছে। তো এগুলো স্টেবল হইতে পারে বা আমাদের আনস্টেবল হইতে পারে এই আইসোটোপগুলো। তো আমরা জানি আইসোটোপ থেকে আলটিমেটলি কোনো মৌলের পরমাণু বা আইসোটোপ দ্বারা স্বতঃস্ফূর্ত বিভিন্ন রশ্মি যখন নির্গত হবে তখন মৌলের তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যাবে। তেজস্ক্রিয়তা বিষয়টা কি? আমরা জানি পরমাণুর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকবে এবং এখানে ঘূর্ণায়মান ইলেকট্রন থাকবে। আমাদের যে 4 প্রকারের মৌলিক বল রয়েছে, যে মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তাড়িত চৌম্বক বল, এই যে এই 4 প্রকার বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল, যেটার পাল্লা আবার সবচেয়ে কম। এবং এই বলটা কোথায় থাকে? এই আমাদের নিউক্লিয়াসের ভিতরে থাকে। নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন প্লাস নিউট্রন আছে, এই প্রোটন এবং নিউট্রনকে যে আকর্ষণ করে আছে, প্রোটন এবং নিউট্রনের যে আকর্ষণ বল, এই আকর্ষণ বল কাজ করছে আমাদের এই সবল নিউক্লিয় বলটার মাধ্যমে। আবার আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এখানে আমরা জানি প্রোটন আছে এবং প্রোটন প্রোটন পজিটিভ, আমরা জানি প্রোটন পজিটিভ চার্জ বিশিষ্ট। অসংখ্য পজিটিভ চার্জ যখন একসাথে থাকবে তারা পরস্পরকে বিকর্ষণ করা শুরু করবে। তো স্বাভাবিকভাবে যখন এখানে আমাদের পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে তখন এখানে বিকর্ষণের পরিমাণটাও বাড়তে থাকে এবং বাড়তে 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 যখন এখানে আমাদের প্রোটন পার নিউট্রন, প্রোটন এবং নিউট্রনের যে সবল নিউক্লিয় বল, এই সবল নিউক্লিয় বলের সাথে বেশি হবে, তখন আলটিমেটলি আমাদের তেজস্ক্রিয়তা সৃষ্টি হবে, নিউক্লিয়াসটা ভেঙে যাবে। এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। এই যে তেজস্ক্রিয় আইসোটোপ আমরা দুই প্রকার পাই। যখন আমরা আইসোটোপের তেজস্ক্রিয়তা দেখব, এই দুই প্রকার আইসোটোপ পাই আমরা: প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ এবং কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। তো আমরা নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপগুলো পাই। এখন এই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে আমরা বিভিন্ন রশ্মি নির্গমন হতে দেখি। একটা হচ্ছে আলফা রশ্মি, দেন বিটা রশ্মি, দেন গামা রশ্মি। তো আলফা রশ্মির ক্ষেত্রে, আলফা রশ্মির ক্ষেত্রে খেয়াল করবা যে এটা আমাদের খুব বেশি আসে আলফা রশ্মির বিষয়টা। আলফা রশ্মির ক্ষেত্রে আমরা আলফা রশ্মির সংখ্যা হচ্ছে হিলিয়াম 2+, মানে একটা হিলিয়াম থেকে যখন তুমি দুইটা ইলেকট্রন বের করে নিবা তখন আলফা রশ্মি পাবা। আলফা রশ্মির ক্রাইটেরিয়া কি? এখানে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 2। এখানে বর সংখ্যা কত? বর সংখ্যা হচ্ছে আমাদের কত? 4। বর সংখ্যা 4। ইলেকট্রন সংখ্যা 0, কারণ ইলেকট্রন তো দুটা বের করে নেওয়া হয়েছে। ইলেকট্রন বের করে নেওয়ার পরে তারপর এখানে এটা আলফা কণা সৃষ্টি হয়েছে। তো এই যে আমরা যখন কোনো পরমাণু থেকে এখানে দেখব যে আলফা কণা বিকিরিত হচ্ছে, তার মানে ওই পরমাণু থেকে আলফা কণা বেরিয়ে যাওয়ার ফলে যে প্রোটন সংখ্যা 2 হ্রাস পাবে, বর সংখ্যা 4 হ্রাস পাবে। এই রেডিয়াম থেকে খেয়াল করো, এখানে রেডিয়াম 88 থেকে এটা হয়ে গেছে 86, রেডন 86 হয়ে গেছে। রেডিয়াম 88 থেকে রেডন 86 হয়ে গেছে, কারণ এই যে আলফা কণা নিশ্চিত হয়েছে, পারমাণবিক সংখ্যা 2 কমে গেছে। এবং বর সংখ্যা 226 ছিল, হয়ে গেছে 222, 4 হ্রাস পাইছে, 4 বর সংখ্যা 4 হ্রাস পাইছে। এভাবে আমরা দেখব। তাহলে তোমাকে যদি এখানে শুধু আলফা কণা দেওয়া থাকে, তোমাকে যদি এটা মিসিং থাকে, এখানে কি হবে তুমি এটা কিন্তু অটোমেটিক্যালি লিখতে পারতে হবে, কারণ আমরা জানি আলফা কণা বের হলেই বর সংখ্যা 4 হ্রাস পাবে এবং প্রোটন সংখ্যা 2 হ্রাস পাবে। এখন আসো, বিটা কণা নিশ্চিত হলে কি হবে? বিটা রশ্মি নিশ্চিত হলে প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে। বিটা মানে নেগেটিভ, ঠিক আছে? বিটা মানে নেগেটিভ, ইলেকট্রন বোঝায়। তো এই যে বিটা কণা নিশ্চিত হলে, বিটা রশ্মি নিশ্চিত হলে আমাদের প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে। তো এই যে এটা হচ্ছে অ্যাক্টিনিয়াম 89 ছিল, এটা আমাদের থুরিয়াম 90 হয়ে গেছে। অ্যাক্টিনিয়াম 89 ছিল, এটা 1 পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বৃদ্ধি পেয়ে থুরিয়াম 90 হয়ে গেছে। আবার বর সংখ্যা কিন্তু একই আছে, বর সংখ্যা কোনো চেঞ্জ নাই, এটা একটু মাথায় রাখবা। তাহলে যখন বিটা রশ্মি নিশ্চিত হবে, শুধুমাত্র প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে, আর কিছুই হবে না, ব্যাস গেল। তো আর গামা রশ্মি নিশ্চিত হলে কিন্তু আমাদের তড়িৎ এবং চার্জের বা ভরের বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে আলফা রশ্মি নিশ্চিত হলে বর সংখ্যা 4 একক বৃদ্ধি পাবে, 4 একক হ্রাস পাবে, প্রোটন সংখ্যা 2 একক হ্রাস পাবে, এবং বিটা রশ্মি নিশ্চিত হলে আমাদের প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে, আর গামা রশ্মি নিশ্চিত হলে কিছুই হবে না। তো এখানে আমাদের তিনটা তেজস্ক্রিয় রশ্মির যে তিনটা তেজস্ক্রিয় রশ্মির সাধারণ বৈশিষ্ট্য দেওয়া আছে। এরা অস্বচ্ছ পথের মধ্য দিয়ে যেতে পারে। সাধারণ মানে কমন, এরা তিনটা ধর্মই, মানে আলফা বিটা গামা, তিনটা রশ্মির মাঝে এই পথ ধর্মগুলো যাবে। এরা অস্বচ্ছ পথের মধ্য দিয়ে যাইতে পারে। যে গ্যাসের মধ্য দিয়ে যাবে তাকে আয়নিত করবে তারা। অন্ধকার রাখা প্লেটে তারা ফটোগ্রাফিক ফ্ল্যাটে দাগ সৃষ্টি করতে পারে। এখানে এই বক্সটা একটু ভালোভাবে জানবে, এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ দেয়। আলফা রশ্মির চার্জ কত? +2। দেখলে না, হিলিয়াম 2+ লিখতে হয়, তার মানে আলফা রশ্মির চার্জ কত? +2।
দেন বিটা রশ্মির চার্জ কত -1, ওই যে একটা বৃদ্ধি পায় ইলেকট্রন -1, বিটা রশ্মির চার্জ কত -1, গামা রশ্মি 0। আলফা রশ্মির ভর কত 4 একক, এই যে আলফা রশ্মির ভর প্রোটন প্লাস নিউট্রন যোগ করলে 4 হয়, তাই আলফা রশ্মির ভর কত 4 একক। বিটা রশ্মির তো ভর নেই 0। আবার আলফা রশ্মি কেমন দ্বিধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, এই যে হিলিয়াম 2+, এবং এর ছেদন ক্ষমতা 1 গুণ, মানে আলফা রশ্মির ছেদন ক্ষমতা 1 গুণ ধরলে বিটা রশ্মি ধরবা 1000 গুণ, 3টা শূন্য বাড়ায়, আর গামা রশ্মি ধরবা 10,000 গুণ। কিংবা এটা কীভাবে বলতে পারো 1:10:100, এভাবেও অনেক সময় বলা যায়। এটা বললে সুবিধা, আমাদের ফিজিক্সের বইয়ে এরকম দেওয়া আছে। আচ্ছা, তো আলফা রশ্মির যে বেদন ক্ষমতা এটা 1 গুণ, বিটা রশ্মি হবে 1000 গুণ এবং গামা রশ্মি হবে 10,000 গুণ। তাহলে এই যে বিটা রশ্মি কিন্তু একক ঋণাত্মক চার্জযুক্ত, গামা রশ্মি কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার মানে সবচেয়ে শক্তিশালী রশ্মি কোনটা? গামা রশ্মি, এটা 10,000 গুণ বেশি এটার ছেদন ক্ষমতা রয়েছে। এবার আসে আমরা বিভিন্ন নিউক্লিয়ার বিক্রিয়া পড়ব। নিউক্লিয়ার বিক্রিয়া কী কী আছে? নিউক্লিয়ার বিক্রিয়ার অংশটা অনেক বেশি পড়া আছে, তারপর আমি কী পড়তে হবে একটু বলে দিচ্ছি, এগুলো পড়বা। নিউক্লিয়ার বিক্রিয়া বা নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার বিক্রিয়া মানে কি? যখন কোনো উচ্চ গতিসম্পন্ন কণা বা ক্ষুদ্র নিউক্লিয়াস দ্বারা অপর কোনো নিউক্লিয়াসকে পরমাণু নিউক্লিয়াসে আঘাত করা হয়, নিউক্লিয়াসে পরিবর্তন হয়, নতুন নিউক্লিয়াস বিশিষ্ট নতুন মৌলের উদ্ভব ঘটে, তখন তাকে আমরা বলি নিউক্লিয়ার বিক্রিয়া বলি। এই যে নিউক্লিয়ার বিক্রিয়া নিউক্লিয়াসের পরিবর্তন ঘটলেও সর্বমোট প্রোটন ও নিউট্রন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। তো এই ক্ষেত্রে দেখো প্রধান 3 প্রকারের নিউক্লিয়ার বিক্রিয়া আমরা দেখব। একদম স্পেসিফিকভাবে এই বিষয়টা মাথায় রাখবা, 3 প্রকার নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে কোনটা কী কাজে? নতুন মৌল সৃষ্টিতে, বোল্ড করা আছে, নতুন মৌল সৃষ্টিতে ট্রান্সমুটেশন বিক্রিয়া, এটা পরীক্ষা আসে। নতুন মৌল সৃষ্টিতে কোন নিউক্লিয়ার বিক্রিয়া আমাদের ব্যবহৃত হয়? ট্রান্সমুটেশন। তাহলে নতুন মৌল সৃষ্টিতে ট্রান্সমুটেশন বিক্রিয়া, নতুন মৌল সৃষ্টিতে ট্রান্সমুটেশন বিক্রিয়া। শক্তি উৎপাদনে এই দুটো অলরেডি পড়ে আসছো এসএসসিতে। শক্তি উৎপাদনে 2 রকমের বিক্রিয়া হয়, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বা ফিশন বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তাহলে আমরা নিউক্লিয়ার বিক্রিয়ার মধ্যে কিন্তু একটা অলরেডি আগে থেকে পড়ে আসছি, একটা হচ্ছে শক্তি উৎপাদনের যে বিক্রিয়া দুটো হয় নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিউশন, এবং নতুন মৌল সৃষ্টিতে ট্রান্সমুটেশন বিক্রিয়াটা আমরা পড়ব নতুন করে। তাহলে দেখো ট্রান্সপোর্টেশন বিক্রিয়া এখানে আহামরি কিছু নাই, জাস্ট এতটুকু বললে চলবে এখান থেকে। আর এখানে ট্রান্সপোর্টেশন বিক্রিয়া কীভাবে হয়? কোনো মৌলের স্থায়ী নিউক্লিয়াসকে যখন উচ্চগতির নিউট্রন দ্বারা আঘাত করা হয় বা প্রোটন বা আলফা কণা দ্বারা আঘাত করে নতুন মৌল সৃষ্টিকে আমরা ট্রান্সপোর্টেশন বিক্রিয়া বলি। তাহলে নতুন মৌল সৃষ্টিতে কী হয়? নতুন মৌল সৃষ্টিতে কোন বিক্রিয়া? ট্রান্সপোর্টেশন বিক্রিয়া। দেখো স্ক্যান্ডিনিয়াম 21কে আমি যখন একটা নিউট্রন দ্বারা আঘাত করলাম, ক্যালসিয়াম 20 তৈরি হলো। তাহলে এই যে স্ক্যান্ডিনিয়াম থেকে আমি ক্যালসিয়াম পাইলাম, একটা নতুন মৌল সৃষ্টি হলো, সাথে প্রোটন তৈরি হলো একটা। দেন অ্যালুমিনিয়াম 13কে যখন আমি হিলিয়াম 2+ বা আলফা কণা দ্বারা আঘাত করলাম, এটা ফসফরাস পরিণত হইল। এভাবে আমাদের আলটিমেটলি নতুন মৌল সৃষ্টিতে আমরা এই যে ট্রান্সপোর্টেশন বিক্রিয়াটা করে থাকি। নিকেল 28কে যখন আমি আঘাত করব, কপার 29 পাবো। দেন নেপচুনিয়াম 93কে আঘাত করলে আমি নিউটোনিয়াম 113 পাবো। এইভাবে আমরা নতুন মৌল সৃষ্টিতে এই ট্রান্সপোর্টেশন বিক্রিয়াটা বের করা হয়। একটা দুটো উদাহরণ মাথায় রাখতে পারো। এবার আসে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া অলরেডি জানো, আমরা এসএসসিতে এগুলো অনেক পড়ে আসছি। নিউক্লিয়ার ফিউশন এবং ফিউশন, ফিউশন এবং ফিউশনের মাঝে আমি বলেছি ফিউ মানে সংযোগ দিয়ে মাথায় রাখবা, ফিউ মানে সংযোগ। তো ফিউশন মানে, ফিউ মানে সংযোজন, মানে কি ছোটো 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 বিক্রিয়া, ছোটো মৌল একসাথে হয়ে বড় মৌল তৈরি হবে। ফিউ মানে সংযোগ, সংযোজন মানে কি ছোটো ছোটো মৌলগুলো একসাথে হয়ে বড় মৌল তৈরি হবে, এটা হচ্ছে ফিউশন। আর ফিউশন মানে কি, বা ফিউশন মানে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে বড় মৌল ভেঙে ছোটো ছোটো মৌলে পরিণত হবে, বড় মৌল ভেঙে ছোটো ছোটো মৌলে পরিণত হবে। তাহলে অতি বৃহৎ নিউক্লিয়াসের পরমাণু যেমন ইউরেনিয়াম 92 এবং আমাদের পোলোনিয়াম 94, এগুলোকে উচ্চগতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে কত শক্তিতে আঘাত করতে হবে? 8 মেগা ইলেকট্রিক ভোল্টস। এই যে এত শক্তি যদি আঘাত করে কাছাকাছি পারমাণবিক বিশিষ্ট দুটা ভিন্ন মৌলে নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিউশন হয়। তো এই ক্ষেত্রে আমাদের যে কতটুকু শক্তিতে আঘাত করতে হবে একটু জানে রাখতে পারো। 8 মেগা ইলেকট্রিক ভোল্ট, এবং 1 মেগা ইলেকট্রিক ভোল্ট সমান 10⁶ ইলেকট্রন ভোল্ট। এটা পরীক্ষা আসে, এই লাইনটা পরীক্ষা অনেকবার আসতে দেখেছি। 1 মেগা ইলেকট্রিক ভোল্ট সমান কত জুল বা কত ক্যালভিন? আমাদের এটা হচ্ছে 1 মেগা ইলেকট্রিক ভোল্ট সমান 1.60 × 10⁻13 জুল বা 1.16 × 10⁻10 ক্যালভিন, বা 1 মেগা ইলেকট্রিক বা 10⁶ ইলেকট্রিক ভোল্ট। মেগা মানে তো 10⁶ বোঝায়, তাই না? মেগা মানে 10⁶। আচ্ছা, তো নিউক্লিয়ার ফিউশন মানে কি বড় ভেঙে ছোটো ছোটো পরিণত হবে। ইউরেনিয়াম 92 ভাঙবে, নিউট্রন দ্বারা আঘাত করলে 8 মেগা ইলেকট্রিক ভোল্ট শক্তি লাগবে। বেরিয়াম এবং ক্রিপ্টন পরিণত হবে, বেরিয়াম 56 এবং ক্রিপ্টন 34-এ পরিণত হবে। 3টা নিউট্রন তৈরি হবে, এনার্জি তৈরি হবে 200 মেগা ইলেকট্রিক ভোল্ট, এবং এই এনার্জি ইউজ করে আলটিমেটলি বিদ্যুৎ উৎপাদন সহ, এই যে এখানে বললো না নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বিদ্যুৎ তাপ শক্তি থেকে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এই যে এই এনার্জি বা এই এনার্জিগুলো ইউজ করে আমাদের বিদ্যুৎ তৈরি করা হয়, ঠিক আছে?
নিউক্লিয়ার ফিউশন কি? ফিউশন মানে সংযোগ, মানে সংযোগ, ফিউশন মানে একাধিক বিক্রিয়ক ছোট ছোট বিক্রিয়া করে বড় মৌল তৈরি করবে। দুটো ক্ষুদ্র নিউক্লিয়াসকে অত্যধিক উচ্চ তাপমাত্রায় বা 10⁸ কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস বিশিষ্ট নতুন মৌল পরিণত করার বিক্রিয়াকে নিউক্লিয়ার সংযোজন বা থার্মোনিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তাহলে সূর্যের প্রধান শক্তির উৎস, এটা পরীক্ষা আসে, সূর্যের প্রধান শক্তির উৎসকে আমাদের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, কারণ হাইড্রোজেন পরমাণু অসংখ্য একসাথে হয়ে আমাদের এখানে ছোট ছোট একসাথে হয়ে হিলিয়াম তৈরি করে। তো এই যে হাইড্রোজেন বোমার যে শক্তি, এটা কিন্তু নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, এটাও গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হাইড্রোজেন বোমার শক্তি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, হাইড্রোজেন বোমার শক্তি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তাহলে দেখো এই যে হাইড্রোজেন হাইড্রোজেন একসাথে হয়ে আমরা হিলিয়াম তৈরি হলো, গামা রশ্মি তৈরি হলো, এনার্জি তৈরি হলো, এনার্জি শক্তি করে এনার্জিগুলো আমরা কাজে লাগাতে পারি, এই আর কি। দেন এক্ষেত্রে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, হাইড্রোজেনের 3টা আইসোটোপ রয়েছে, যেগুলো সাধারণ হাইড্রোজেনের আইসোটোপ, এগুলো বলা হচ্ছে। শেষ এতটুকু জানলে চলবে নিউক্লিয়ার বিক্রিয়া থেকে। এবার যে আমরা কোয়ান্টাম পড়েছিলাম, কোয়ান্টাম যদি আর একটু একটু এখানে আসলে এলোমেলো করে দিছে, এগুলো যদি একটু ওই জায়গায় একসাথে থাকতো তাহলে বিষয়টা আরও সুন্দরভাবে গোছানো হতো। আচ্ছা, কোয়ান্টাম উপশক্তি স্তর বা অরবিটালের শক্তিক্রম বা আকৃতি অলরেডি তুমি জেনে গেছো, কারণ আমি বারবার বলেছি বিষয়গুলো, কোনটার আকৃতি কেমন। আবার একটু ভালোভাবে দেখো, কোয়ান্টাম উপশক্তি স্তর বা অরবিটালের শক্তিক্রম এবং আকৃতি, অরবিটালের শক্তিক্রম এবং আকৃতি, অরবিটালের শক্তি কীভাবে বের করতে হয়, অরবিটালের আকৃতি কেমন বা শেপ অফ অরবিটাল। আচ্ছা, তো কোয়ান্টাম উপশক্তি স্তর আমরা দেখলাম। আচ্ছা, তো বিভিন্ন অরবিটালের আকৃতি দেখো। ফার্স্ট অফ অল আমরা অরবিটালের সংজ্ঞাটা একটু জানতে হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের দরকার বুঝতে হবে। নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় আবর্তনশীল বা নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন ম্যাগের অবস্থানের সম্ভাবনা 90-95% এবং ইলেকট্রন ম্যাগের সেই এলাকাকে আমরা অরবিটাল বলি। তাহলে অরবিটালের সংজ্ঞা কি বলবা? নিউক্লিয়াসের চারদিকে যে এলাকা জুড়ে ইলেকট্রন মেঘের অবস্থানের সম্ভাবনা 90-95%, সেখানে কে আমরা বলি অরবিটাল, সে এলাকাটাকে অরবিটাল বলি। তাহলে আমরা একটা ইলেকট্রন কোন জায়গায় আছে কিন্তু স্পেসিফিক বলতে পারি না, আমরা ইলেকট্রনের সম্ভাব্য অবস্থানটাকে বলতে পারি। তো দেখো এস অরবিটাল কেমন? গোলক আকৃতির। গোলক, এটা কিন্তু বৃত্তাকার না, গোলক আকৃতির। পরীক্ষার অপশনে বৃত্তাকারও থাকতে পারে, বৃত্তাকার দিয়ে দিও না, এটা হবে গোলক আকৃতির। ওকে, তো গোলক আকৃতির। এবং খেয়াল করো তো এখানে আমাদের যে এখানে 3টা অক্ষ রয়েছে কিন্তু, এই যে একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ, তাই না? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3টা অক্ষ, তার মানে 3D বোঝাচ্ছে আর কি, 3 ডাইমেনশন। তো এটা হচ্ছে 1s অরবিটাল, তার মানে এটা হচ্ছে আমাদের একটা 1s। দেন 2s টা খেয়াল করে একটু বড়, কিন্তু 2sটা একটু বড়, এই যে আগে যেগুলো বলছি এগুলাই। এটা হচ্ছে 1s অরবিটাল, এটা হচ্ছে 2s অরবিটাল, এবং এই যে 1s এবং 2s অরবিটালের মাঝখানে যে অঞ্চলটা রয়েছে এখানে বলা হয় নুট। এই অঞ্চলটাকে কী বলা হয়? নুট বলা হয়, যেখানে ইলেকট্রন ম্যাগ নাই। এবং এখানে যে কালো কালো অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে কালো কালো বৃত্তাকার, আমি বললাম না, আমি ডট দিয়ে দেখাইছিলাম, এগুলো হচ্ছে ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান বা ইলেকট্রন ম্যাগ। এমন না যে এখানে ইলেকট্রন থাকবে, তবে এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90-95%। এখানের কোনো একটা জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা 90-95%, এটাই। তাহলে এস অরবিটালের আকৃতি কেমন? এস অরবিটালের আকৃতি গোলাকার। এস অরবিটালের আকৃতি কেমন? গোলাকার। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর যে কোনো মানের জন্য s এর মান l = 0 হয়। তাহলে আমরা জানি l এর মান 0, 1, 2, 3। 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f অরবিটাল। তো l এর জন্য আমাদের m = 0 হয়। ত্রিমাত্রিক সমবিন্যাস সম্ভব। ত্রিমাত্রিক সমবিন্যাস মানে বুঝছো? ত্রিমাত্রিক সমবিন্যাস মানে এই x অক্ষের দিকে যতটুকু আছে, y অক্ষের দিকে যতটুকু আছে, z অক্ষের দিকে ততটুকু আছে, এই জন্য সে গোলাকার। গোল বা ডিম্বাকার। গোলাকার মানে কি? সে একদম চারিদিকে সমানভাবে আছে। তো এস অরবিটাল আকৃতি কেমন? গোলকের ন্যায় বা স্পেরিক্যাল। এস অরবিটাল আকৃতি কেমন? গোলকের ন্যায় বা স্পেরিক্যাল। যার কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থিত। তাহলে এর আকৃতি কেমন? গোলকের ন্যায় বা স্পেরিক্যাল, যার কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থিত। এই যে যার কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থিত। এস অরবিটালের আকৃতিকে ত্রিমাত্রিকভাবে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর সমভাবে বিস্তৃত থাকে। তাহলে এস অরবিটালের ত্রিমাত্রিকভাবে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর সমভাবে বিস্তৃত থাকে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যত বড় হবে, s অরবিটাল গোলাকৃতিও তত বড় হবে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যত বড় হবে, s অরবিটালের গোলাকৃতিও তত বেশি বড় হবে। এবার আসে পি অরবিটাল। তাহলে এস অরবিটাল কেমন? গোলাকার, বিস্তারিত জানলা। পি অরবিটাল কেমন? পি অরবিটাল আমরা জানি যখন দ্বিতীয় শক্তি n = 2 হয়, তখন l এর দুটো মান পাওয়া যায়, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, তার মানে এস অরবিটাল এবং পি অরবিটাল। এখন l এর 1 এর জন্য পি অরবিটাল হয়, এটা আমরা জানবো। L1 হলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কয়টা পাই? 3টা। m আমরা জানি l এর মান 1 হলে m এর মান কি হবে? m এর মান হচ্ছে প্লাস মাইনাস l, না, 0 সহ প্লাস মাইনাস l, তার মানে -1 পাবে, 0 পাবে, +1 পাবে, 3টা মান সম্ভব। অতএব একই শক্তি সম্পন্ন 3টা করে পি অরবিটাল আছে। এই যে পি এর জন্য তুমি কয়টা অরবিটাল পাবে? তাহলে এই যে m এর মান আমরা কি নির্দেশ করে? এই m এর মান নির্দেশ করে কয়টা অরবিটাল আছে সেটা। তাহলে এই যে আমরা এই 0 -1 এর জন্য px, দেন 0 এর জন্য p
পি ওয়াই, দেন +1 এর জন্য পি জেড। এইভাবে আমরা পি এক্স পি ওয়াই পি জেড, এটা এক্স কভারের, ওয়াই কভারের, জেড কভারের 3টা অরবিটাল পাবো। এই পি অরবিটাল সময়ের আকৃতি হচ্ছে অনেকটা ডাম্বেলের মতো, অনেকটা কিসের মতো, ডাম্বেলের মতো, এবং এদের আকৃতি একই প্রকারের হয়। এক্স ওয়াই জেড অক্ষ বরাবর উপর লম্বভাবে থাকে এবং নিজ অক্ষ বরাবরে নির্দেশক রূপে বিস্তৃত থাকে। প্রতিটা পি অরবিটালের ইলেকট্রোম্যাগনেটিক দুইটা লুফকে একটা নোডাল প্লেট আলাদা করে রাখে। নোডাল প্লেনটি নিউক্লিয়াসকে ভেদ করে। খেয়াল করো, তাহলে পি অরবিটাল ত্রয় কিন্তু আমাদের এস অরবিটালের মতো কি না, এটা সমভাবে চারদিকে বিস্তৃত না, সমভাবে না, এবং পরমাণুর কেন্দ্রের দিকে ইলেকট্রোম্যাগনেটিক ঘনত্ব কম এবং অক্ষ বরাবর ইলেকট্রোম্যাগনেটিক ঘনত্ব সবচেয়ে বেশি। এবার একটু খেয়াল করো চিত্র 3টা। আমি বলেছিলাম যে আমাদের যে এল এর মানের জন্য, এল এর মান আমরা কয়টা পাই, 3টা পাই। একটা এল এর মানের জন্য 1 এর জন্য আমরা এম এর মান কয়টা পাই, 3টা, -1 0 +1। এই +1 এর জন্য আমরা ধরো পি এক্স পি ওয়াই এই পি জেড 3টা তোমার অরবিটাল পাই। তো আমি যদি একটা এরকম একটা অক্ষ আঁকি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এই যে এক্স অক্ষ বরাবর যেটা আঁকবো সেটা হচ্ছে লাইক পি এক্স, এটা হচ্ছে পি এক্স এর চিত্র। আরেকটা ডায়াগ্রাম যদি আঁকো, এটা যদি পি অক্ষ বরাবর, এটা হচ্ছে পি ওয়াই অক্ষ, দেন আরেকটা এটা হচ্ছে পি জেড অক্ষ, তাহলে এটা হচ্ছে পি জেড। এইভাবে আমরা এক্স এর জন্য 3টা অরবিটাল পাই, একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি, একটা হচ্ছে পি জেড, এবং প্রতি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, টোটাল 6টা, p⁶ এই জন্য। তো খেয়াল করো এখানে আমাদের এই যে পি এক্সটা কোন দিকে আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর এই ডাম্বেলটা আছে। খেয়াল করো এই যে ডাম্বেলটার অবস্থান কোথায়, এক্স অক্ষ বরাবরে, ডাম্বেলটার অবস্থান কোথায়, এক্স অক্ষ বরাবরে। এখন এখানে ওই যে সাদা সাদা এবং কালো কালারটা একটু খেয়াল করো তো, এই জায়গায় আমাদের সাদা কালো মিক্স আপ আছে কিন্তু, তাই না, এই জায়গায় সাদা এবং কালো। তো একটু ওকে, তো খেয়াল করো যখন আমরা দেখলাম কি হইল, আচ্ছা, তো এখানে খেয়াল করো এই যে এখানে গাঢ় অংশটা, এই গাঢ় অংশটা কিন্তু কোন দিকে দেখতে পাচ্ছ, গাঢ় অংশ মানে বুঝছো, এই গাঢ় অংশের প্রতিটা ডট, এখানে কিন্তু অসংখ্য ডট আছে, গাঢ় অংশের ভিতরে অসংখ্য ডট আছে। এই যে এখানে গাঢ় অংশ মানে অসংখ্য ডট, এই যে গাঢ় অংশ মানে এখানে অসংখ্য ডট আছে। এই গাঢ় অংশ মানে বোঝাচ্ছে এখানে প্রত্যেকটা ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান, প্রত্যেকটা ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান, মানে এখানে ইলেকট্রন যে কোনো জায়গায় থাকতে পারে, এবং ইলেকট্রন থাকার সম্ভাবনা এই এরিয়াতে 90 থেকে 95%। এই এরিয়াটাকে আমরা বলি অরবিটাল, যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95%, এই অংশটাকে বলি আমরা অরবিটাল। এবং সেমভাবে এখানেও খেয়াল করে এই যে এখানেও আমাদের ইলেকট্রন এই পাশে অনেক বেশি, এই পাশে অনেক বেশি ইলেকট্রন থাকার সম্ভাবনা, এই এরিয়াটাকে আমরা 90 থেকে 95% বলতেছি। এবং এটা একটা ডাম্বেল আকার শেপ ফর্ম করছে, এই যে এটা আমাদের একটা ডাম্বেল আকার শেপ ফর্ম করছে, এই দুইটা মিলায়া আমাদের এরকম একটা ডাম্বেল আকার শেপ ফর্ম করছে। এবং এই ডাম্বেল আকার শেপ, এই প্রান্ত এবং এই প্রান্তকে আমাদের একটা নুডাল শেপ, নুড মানে কি, যেখানে ইলেকট্রন ম্যাগের ঘনত্ব কম, ইলেকট্রন ম্যাগ থাকবে না। খেয়াল করে এখানে পুরোটা সাদা না, এই পুরোটা সাদা না, এবং এই যে এই অংশটা এখানে তুমি আসলে এটা ত্রিমাত্রিকভাবে এটা এটা তোমাকে এই জায়গায় একটা ডট আছে, এর মানে এই এই যে এই বক্সটা এই জায়গায় আসছে, এবার এখানে ডট 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 খেয়াল করছো, ডট ডট মানে হচ্ছে এটা পিছনে বোঝাচ্ছে, এটা পিছনে, মানে এটা আমি আসলে বুঝাইতে পারতেছি না, কারণ এটা আমার এই স্ক্রিনটা 2D, এটা আমাদের চোখ কিন্তু আবার 3D। এটা যদি ডিরেক্ট মানে তোমাকে কিছু একটা শেপ দিয়ে বোঝানো যাইতো তাহলে মনে হয় ইয়ে হইতো, বাট এটা পসিবল না। আমরা তো এখানে খাতা, তারপর আমাদের বই টেবিল, এগুলো তো তোমার 2D, এখানে এগুলো খাতা আঁকা সম্ভব না। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ডট ডট দেওয়া মানে হচ্ছে এটা পিছনে বোঝাচ্ছে, এটা পিছনের অংশ সহ আমাদের এই সাদা অংশ, মানে এই সাদা অংশ এটার পিছনে একটা আছে। সেমভাবে এই সাদা অংশ আমাদের নুডাল প্লেট, নুডাল প্লেট মানে এই জায়গায় আমাদের কোনো এই যে তোমার ইলেকট্রন ম্যাগ নাই, এই নুডাল প্লেন দ্বারা আমাদের এই দুই লুফকে, এটা হচ্ছে ডাম্বেল, এই ডাম্বেলের এটা একটা লুফ, এটা একটা লুফ, এই দু লুফকে তারা আলাদা করে রাখে নুডাল প্লেন দ্বারা। এবং এটার মানে হচ্ছে আমাদের অরবিটাল, মানে যেখানে ইলেকট্রন ম্যাগের সম্ভাবনা 90 থেকে 95%। এবং যেটা এইটা আমাদের 3টা অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ, আর একটা হচ্ছে এক্স অক্ষ। যেটা এক্স অক্ষ বরাবর রাখা হয়েছে তাই এটা পি অফ এক্স। সেমভাবে আরেকটা চিত্র খেয়াল করো এখানে, এটা হচ্ছে আমাদের পি অফ ওয়াই, এই পি অফ ওয়াই বরাবর যেটা রাখা হয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের পি অফ ওয়াই বরাবর রাখা হয়েছে, যে পি অফ ওয়াই বরাবর রাখা হয়েছে, যে পি অফ ওয়াই বরাবর রাখা হয়েছে, এটা পি অফ ওয়াই বরাবর রাখা হয়, এটা হচ্ছে পি অফ ওয়াই। এবং এখানেও সেম, এইগুলো হচ্ছে আমাদের অরবিটাল, এখানে ইলেকট্রন, দেন এগুলো হচ্ছে আমাদের কি তোমার বোঝাবে নুডাল প্লেন, এই পুরোটা হচ্ছে নুডাল প্লেন। এত 3D তো এর জন্য এটা এভাবে দেখাচ্ছে। সেমভাবে এখানেও এটা হচ্ছে জেড বরাবর রাখলে, এই যে এটা এটা যখন তোমার এটা হচ্ছে জেড অক্ষ পি অফ জেড, এই যে জেড বরাবর রাখলে এটা হচ্ছে তোমার
পিজেড। তো আঁকা শিখবা, এগুলো আঁকবা, পি অফ এক্স কীভাবে আঁকতে হয়, পি অফ জেড কীভাবে আঁকতে হয়, এগুলো আঁকতে হবে। গেল। এরপর আসো, তাহলে পি অরবিটাল আমরা বুঝলাম। তার মানে এখানে কিন্তু আহামরি কঠিন কিছু না, যে পি মানে হচ্ছে আমরা এল এর মান পাই 1, এল এর মানের জন্য আমরা এম এর 3টা মান পাই, 3টা মানের জন্য আমরা 3টা অরবিটাল পাই, 3 অক্ষ বরাবর থাকলে পি অফ এক্স, পি অফ ওয়াই, পি অফ জেড, আকৃতি কেমন, ডাম্বেলের মতো, দ্যাটস ইট, এতটুকু জানলেই চলবে। এবার আসো ডি অরবিটাল। ডি অরবিটালটা কেমন? ডি অরবিটাল কোনো ইলেকট্রনের আমাদের কোনো ইলেকট্রনের শক্তি স্তরে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল ইকুয়াল টু যখন 2 হয়, আমরা এল এর মান যখন 2 হয়, এল এর মান যখন 2 হয়, তখন আমরা ডি অরবিটাল পাই, তাই না? এই ডি এর জন্য আমরা এম এর 5টা মান পাই, এই ডি এর জন্য আমরা এম এর 5টা মান পাই। খেয়াল করতে, এল ইকুয়াল টু যখন 2, এম এর মান কী হবে? এম এর মান আমরা জানি 0 সহ +2 থেকে +-2 আর কি, তার মানে +2 +1 0 -1 -2, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 5টা মান পাইছি। এই 5টার জন্য আমরা 5টা অরবিটাল পাবো। এই অরবিটালগুলো হচ্ছে তোমার, একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা হচ্ছে ডি ওয়াই জেড, একটা হচ্ছে ডি জেড এক্স, একটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা হচ্ছে জি জেড স্কোয়ার, মুখস্থ রাখবা। তাহলে এই যে আমরা এখানে এম এর জন্য 5টা মান পাইলাম, এই যে এটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি, এবং এটা হচ্ছে -2 -1 0 +1 +2। এই যে 5 প্রকার ত্রিমাত্রিক বিন্যাস সম্ভব, অর্থাৎ 5টি সম শক্তির ডি অরবিটাল আছে, এদেরকে আমরা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার বলি। এবং ডি অরবিটালের আকৃতি 4টা লোব বিশিষ্ট ডাবল ডাম্বেল আকৃতি। এই ডি অরবিটালকে আমরা কেমনে আঁকবো? পি অরবিটালকে এঁকেছি এমন, ডি অরবিটালকে আঁকবো আমরা ডাবল ডাম্বেল, এই যে এদিকে একটা ডাম্বেল, এদিকে একটা ডাম্বেল, ডাবল ডাম্বেল আকৃতির। এবং প্রতি দুটা বিপরীত লুপকে একটি নোডাল প্লেট আলাদা করে রাখে, দুইটা নোডাল প্লেনের নিউক্লিয়াসকে ভেদ করে। প্রথম 3টা আমাদের মাঝখানে আছে, এগুলো আমি এঁকে দেখাচ্ছি, তারপর তুমি বুঝবে। কথাবার্তা শুনে তুমি হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি নিজেই আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। খেয়াল করো তো, আমি যদি ডি এক্স ওয়াই আঁকতে চাই, কীভাবে আঁকবা দেখো, তাহলে তুমি আগে 3টা অক্ষ আঁকবা, 3টা অক্ষ আঁকবা। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এবং এদিকে তো জেড অক্ষ। অ্যাজ ইউ উইশ, তুমি যেদিকে ইচ্ছা এদিকে নাম দিতে পারো। আচ্ছা, তো নিয়মটা দেখো, ডি এক্স ওয়াই অক্ষ কীভাবে আঁকবা, ডি অফ এক্স ওয়াই, এখানে দেখলে একটু হাবিজাবি লাগতে পারে, এই জন্য এখানে দেখো ডি অফ এক্স ওয়াই কীভাবে আঁকবা। এক্স অক্ষ দেখতেছো না, এই যে এক্স অক্ষ এটা, ওয়াই অক্ষ দেখতেছো না, ওয়াই অক্ষ এটা। এই ডি এর ক্ষেত্রে এক্স ওয়াইটা আঁকবা, এই যে এক্স এবং ওয়াই অক্ষের মাঝখানে একটা গ্যাপ দেখতেছো না, এই গ্যাপের মাঝখানে একটা ডাম্বেল আঁকবা। ওকে, দেন এই বরাবর একটা ডাম্বেল আঁকলা, দেন এই বরাবর একটা ডাম্বেল আঁকলা, শেষ। এটাই হচ্ছে আমাদের ডি অফ এক্স, ডাবল ডাম্বেল আকৃতির একটা শেপ। দেন ডি ওয়াই জেড কীভাবে আঁকবা? পরে তো এক্স জেডের মধ্যে চলে গেছে, এক্স ওয়াই দাঁড়াও, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে আমি কি আঁকবো? ডি ওয়াই জেড। খেয়াল করো, এটা হচ্ছে ওয়াই জেড আঁকবা, তাহলে ওয়াই এবং জেড ঠিক করো। এটা হচ্ছে ওয়াই অক্ষ, যেটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। মাঝখান দিয়ে আঁকবা, মাঝখানে এই যে এই মাঝখান দিয়ে আঁকবা ডাম্বেল একটা, এইখানে, দেন এইখানে ডি ওয়াই জেড মাঝখান দিয়ে আঁকবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডি ওয়াই অফ জেড। দেন জেডের মধ্যে কিভাবে গেল? এটা এক্স এর বেস এর উপর লাগতেছে। নো, তুমি এটাই তো বলতেছি নিয়ম। তুমি পি এর জন্য তো পি এর জন্য যেভাবে আঁকছো ওইভাবে আঁকলে তো হিসাব করবে না। পি এর জন্য আঁকতে হয় একরকম। পি এর জন্য তুমি কীভাবে আঁকছো, পি অফ এক্স কীভাবে আঁকছো, পি অফ ওয়াই কীভাবে আঁকছো, পি অফ জেড কীভাবে আঁকছো। পি অফ এক্স আঁকছো জাস্ট কীভাবে, এই যে এটা এক্স অক্ষ হলে পি অফ এক্স অক্ষের উপর ডাম্বেল রেখে দিছো। পি অফ ওয়াই অক্ষ কীভাবে আঁকছো, পি অফ ওয়াই অক্ষের উপর ডাম্বেল রেখে দিছো। পি অফ জেড কীভাবে আঁকছো, পি অফ জেডের উপর ডাম্বেল রেখে দিছো। এই জন্যই তো তোমাকে আমি দেখাচ্ছি যে এটা আলাদা। তাহলে পি আঁকবা এইভাবে, পি আঁকবা ঠিক আছে এইভাবে। দেন জেড কি, ওই যে ডি কীভাবে আঁকবা, ডি আঁকবা এখন যে নিয়ম বলতেছি এই নিয়মে। এবার ডি এক্স ওয়াই শেষ, ওয়াই জেড, জেড এক্সটা দেখো, এগুলো একই, আমি বারবার দেখাচ্ছি। জেড এক্সটা দেখো ভালোভাবে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, দেন এটা হচ্ছে কি জেড অক্ষ। তাহলে এই ডি জেড এক্সটা কীভাবে আঁকবা? তাহলে দেখো জেড এক্স, তার মানে জেড এবং এক্স, এই যে জেড এবং এক্সের মাঝখানে,
জেড এবং এক্স এর মাঝখানে ক্রস চিহ্নের মতো, এই যে জেড এবং এক্স এর মাঝখানে ক্রস চিহ্নের মতো এইদিকে একটা অংশ, এইদিকে একটা অংশ, এই অংশ বরাবর আমরা এগুলো আঁকবো। তাহলে এই বরাবর একটা ডাম্বেল আঁকবো, দেন এই বরাবর একটা ডাম্বেল আঁকবো, এটাই। আবার আঁকি ডি এক্স ওয়াই কেমন আঁকবা, ডি এক্স ওয়াই। তাহলে এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ, এটা যদি হয় জেড অক্ষ, এক্স ওয়াই কেমন আঁকবা, এই যে এক্স এবং ওয়াই এর হিসাব করবা, এক্স এবং ওয়াই হিসাব করে এদের মাঝখানে যে গ্যাপ, এই যে এক্স এবং ওয়াই, এই যে এটা একটা গ্যাপ, দেন এটা একটা গ্যাপ, হ্যাঁ, তাহলে এই বরাবর একটা, দেন এই বরাবর একটা, শেষ। দেন ডি এক্স ওয়াই, দেন ডি এক্স ওয়াই জেড, ডি ওয়াই জেড কেমন আঁকবা, এই যে এটা সরি, হচ্ছে না আমারটা খাতার মধ্যে। তুমি এগুলা টাস টাস আঁকতে পারবে না এখন, এগুলো তো আমি অনেক দিন ধরে আঁকতেছি, ওই জন্যই তুমি একটু সময় লাগবে, ডাম্বেলগুলো আঁকতে একটু সময় লাগবে। খেয়াল করো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে টি জেড এক্সটা কেমন আঁকবা, দেখো জেড এবং এক্স এর মাঝখানে, এই দেখো এটা হচ্ছে জেড, তো এটা হচ্ছে জেড, রেকর্ডেড ভিডিও দিবে ভালোভাবে দেখো, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স। এখন তুমি খেয়াল করতে পারতেছো এটা গুণ চিহ্নের মতো হয়ে গেছে না, বুঝে নাও, এটা গুণ চিহ্নের মতো হয়ে গেছে না, গুণ চিহ্নের এই যে দুই পাশে এবং এই যে দুই পাশে তুমি আঁকবা, খেয়াল করে, তাহলে এই পাশে একটা করে আঁকবা, দেন গুণ চিহ্নের এই পাশে করে একটা আঁকবা, এটাই সহজ আছে তো। এবার ডি ওয়াই জেডটা খেয়াল করো, ডি ওয়াই জেড, এই যে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, খেয়াল করো তো। ডি কি আঁকবা, আমি কালারটা চেঞ্জ করে আরেকটু সুন্দরভাবে বুঝাই, ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড। তাহলে দেখো ওয়াইকে আলাদা করো, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এই যে একটা গুণ চিহ্নের মতো হইলো না, গুণ চিহ্নের দুই পাশ, এই যে এই দুই পাশে এবং এই দুই পাশে, তাহলে এই যে এই দুই পাশে আঁকো, এই দুই পাশে এবং এই দুই পাশে, শেষ, এটাই। বুঝছো? এগুলো রেকর্ডেড ভিডিও দিয়ে ওখানে স্মুথ পাবা, মানে আমার এই যে ওভিএস যে রেকর্ড হচ্ছে তো এগুলো স্মুথই ইয়া পাবা, ওখানে একটু ভালোভাবে দেখো, তারপর তুমি বুঝবা এগুলো। আর তুমি হয়তো আঁকতে একটু অসুবিধা হবে আগে, ফার্স্ট অফ অল তুমি প্র্যাকটিস করতে হবে অনেকবার, ডাম্বেলগুলো আঁকতে একটু অসুবিধা হতে পারে একটা না আঁকতে গিয়ে, ওকে। ডাম্বেলটা হচ্ছে এটা কোন দিক দিয়ে যাবে এটা? ওটাই তো বললাম, বুঝছি না। এতক্ষণ বললাম না, ভালোভাবে দেখবা। এবার আসো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেমন আসবে আঁকবা, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা তুমি যেভাবে চিন্তা করে আছো ওইভাবেই আঁকবা এটা। তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কীভাবে দেখো, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে তিনটা অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, তাহলে আঁকবো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে এক্স স্কোয়ারের জায়গায় এক্স অক্ষ বরাবর আঁকি দিবা, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই অক্ষ বরাবর আঁকি দিবা, শেষ। এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কীভাবে আঁকবা, এক্স স্কোয়ার বরাবর আঁকি দিবা, ওয়াই স্কোয়ার বরাবর আঁকি দিবা। আর ডি জেড স্কোয়ার তো মানে সহজ আছে, এটা জাস্ট ডি জেড অক্ষ বরাবর আঁকবা, এই যে ডি জেড অক্ষ বরাবর, মনে করো এটা হচ্ছে জেড অক্ষ বরাবর, তাহলে এই জেড অক্ষ বরাবর রাখবা আর মাঝখানে একটা গোল্লা দিয়ে দিবা, এরকম, এটাই। আমি আরেকবার আঁকতেছি খুব দ্রুত, দেখো ডি এক্স ওয়াইটা কীভাবে আঁকবা, ডি এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স অক্ষ, এদিকে খেয়াল করো, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এই যে এক্স এবং ওয়াইয়ের মাঝখানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই যে এক্স এবং ওয়াইয়ের মাঝখানে একটা গুণ চিহ্ন দেখতে পাচ্ছ না, এটা একটা গুণ চিহ্ন বা যোগ চিহ্নের মতো না, এই যে এই পাশে এবং এই পাশে, মানে দুই চিহ্নের দুই পাশে, মনে করো এটা গুণ চিহ্ন, তো এই গুণ চিহ্নের এই পাশে একবার, এই পাশে একবার, ওকে। এটা যোগ চিহ্ন, তো এই পাশে একবার, এই পাশে একবার, খুবই সহজ তো, এত কঠিন কেন করে ফেলতেছো। তাহলে এই যে আমি দেখাই দিলাম, এই যে এক্স ওয়াই বরাবর তুমি আগে এরকম দাগ দিবা বা চিন্তা ভাবনা করবা গুণ চিহ্নের মতো, এই যে মাঝখান বরাবর আর কি, দাগ বরাবর না দিয়ে এইরকম ডি এক্স ওয়াই, সেমভাবে ডি ওয়াই জেড। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেমন আঁকবা, এই যে এটা যদি এক্স অক্ষ হয় এটার উপরে, ওয়াই স্কোয়ার হলো ওয়াই স্কোয়ারের উপরে, শেষ। ডি জেড স্কোয়ার কেমন আঁকবা, এই যে জেড অক্ষ বরাবর ইয়েটা দিবা, জেড অক্ষ বরাবর দিবা, মাঝখানে এরকম গাঢ় করে দিবা, শেষ। তাহলে এখানে আমাদের চিত্রগুলো 3D ডায়াগ্রামে বা 3Dতে এখানে একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে দেখো এই যে এক্স অক্ষ বরাবর কাকে কাকে পাবা, এই যে এখানে আমাদের
তাহলে এক্স অক্ষ বরাবরে এখানে আমরা এই যে খেয়াল করো, এটা যদি হয় আমাদের এক্স, মানে এখানে তুমি বুঝবা না আসলে সহজে, এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে খেয়াল করো, বোঝা যাচ্ছে যদিও, এই যে এদের মাঝখানে এই যে গুণ চিহ্নের এই পাশে এবং এই পাশে, এই পাশে এবং এই পাশে, এই পাশে একবার রাখছে, এই পাশে একবার রাখছে। ওয়াই জেডটা খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের, আগে তুমি ডায়াগ্রামগুলো এই অক্ষগুলো ঠিক রাখবো, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, দেন এই পাশে এবং এই পাশে আঁকা হয়েছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে খেয়াল করো, এক্স অক্ষ বরাবর, দেন ওয়াই স্কোয়ার বরাবর, আর জেড স্কোয়ার কেটে জেড অক্ষ বরাবর রাখছে, মাঝখানে এরকম করে দিছে, এটাই। আর এফ অরবিটালের চিত্র আমাদের নাই, এফ অরবিটালে 8টা করে আমরা 3টা নোডাল প্লেট থাকবে, এটাকে মাথায় রাখবো। তবে সবসময় মনে রাখার দরকার যে সুবিধাজনকভাবে ত্রিমাত্রিক আঁকা হলেও সব ত্রিমাত্রিক আকৃতি এবং প্রকৃতপক্ষে সব ত্রিমাত্রিক, মানে আমরা দ্বিমাত্রিক আঁকতেছি, সব ত্রিমাত্রিক। এস অরবিটাল আকৃতি বৃত্তের ন্যায় নয়, বরঞ্চ ফুটবলের ন্যায় গোলাকার। এস অরবিটাল কিন্তু আমাদের ফুটবলের ন্যায় গোলাকার হয়। এখন আসো অরবিট এবং অরবিটালের মাঝে একটা পার্থক্য দেখো। তো অরবিট বা অরবিটাল, তো অরবিট আমরা বোর পরমাণু মডেল অনুসারে পরমাণু নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের আবর্তনের জন্য কতগুলো স্থির কক্ষপথ বা শক্তি স্তর আছে। এই যে স্থির কক্ষপথ বা শক্তি স্তরকে আমরা অরবিট বলি, স্থির কক্ষপথ বা শক্তি স্তরকে বলি অরবিট। এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সুবিধার জন্য আমরা এই যে অরবিটাল সমূহের সম্পর্ক রয়েছে। প্রথম শক্তি স্তরে আমরা জানি n = 1, তাহলে এটা n এর মান 1, দ্বিতীয় শক্তি n = 2, অলরেডি জানো এগুলো। দেন আমরা অরবিটাল মানে কি জানি, অরবিটাল মানে কোয়ান্টাম বলবিদ্যা মডেল অনুসারে আমাদের যেখানে ইলেকট্রনের কাছে যেখানে নিউক্লিয়াসে থাকার সম্ভাবনা 90 থেকে 95%, বা নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় আবর্তনশীল ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা 90 থেকে 95%, সেখানকে আমরা অরবিটাল বলে থাকি। এবং প্রকৃতপক্ষে অরবিটাল হলো তরঙ্গ ফাংশন বা তরঙ্গ বলবিদ্যা গাণিতিক ফাংশন বা ইলেকট্রন অবস্থা বর্ণনা করা যায়। আচ্ছা, তো অরবিটাল তো বুঝছো, যেখানে নিউটন থাকার সম্ভাবনা 90 থেকে 95, এই চারটা খুবই গুরুত্বপূর্ণ পড়বা। অরবিট মানে কি, বা শক্তি স্তর, এখানে আমরা যে কক্ষপথগুলোকে বোঝানো হয়েছে। আর অরবিটাল মানে যেখানে ইলেকট্রন মেঘে থাকার সম্ভাবনা 90 থেকে 95%। এবং এখানে ইলেকট্রন অরবিটাল বৃত্তাকার হয়, বৃত্তাকার হয়। আর এগুলো আমরা জানি, এস অরবিটাল হবে গোলক আকৃতির, পি অরবিটাল হবে ডাম্বেল আকার, ডি অরবিটাল হবে ডাবল ডাম্বেল আকার, ডি অরবিটাল হবে চারটা লুবের মতো। এবং অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, 2, 3, 4 হবে। এবং এখানে আমরা জানি অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যাকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এগুলো নির্ণয় করা যাবে। আর এখানে কে এল এম এন ও দিয়ে আমরা চিহ্নিত করা হয়, এখানে এস পি ডি এফ বা এল = 0, 1, 2, 3 আমরা চিহ্নিত করি, এগুলাই। দেন এখানে বোর পরমাণু মডেল, পরমাণুর অরবিটে একই সময়ে আবর্তনশীল ইলেকট্রন অবস্থান এবং ভরবেগ নির্ণয় সম্ভব বলে ধারণা করে দেওয়া হয়, যা হাইজেনবার্গের নীতিবিদ্যা। আমরা জানি হাইজেনবার্গের নীতি বলে কি, অবস্থান এবং ভরবেগ কখনো একই সাথে বের করা যাবে না, বাট অরবিটালে এটা বের করা যায় না। কোনো অরবিটের, তাহলে মনে রাখবো, অরবিটে কিন্তু আমাদের হাইজেনবার্গের নীতি বিরুদ্ধ, অরবিট আমাদের হাইজেনবার্গের নীতি মানে না, বাট অরবিটাল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মানে। কোন অরবিটের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² এবং প্রতি আমাদের বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এখানে ইলেকট্রন থাকতে পারে সর্বাধিক দুটা, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। এতটুকু। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের অন্যতম কোয়ান্টাম তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা নীতি, আউফ বা হুন্ড এবং পাউলির বর্জন নীতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ক খ বা হুন্ডের নিয়মটা আমাদের সিকিউতে আসে, এই যে বা হুন্ডের নিয়মটা সিকিউতে আসে। এগুলো আমরা যা পড়ে আসছি, বা কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের এগুলো এখন লাগবে। তাহলে কোয়ান্টাম সংখ্যা শেষ, এখন কোয়ান্টাম সংখ্যা প্রয়োগটা আমরা দেখব নেক্সট দিন। তো এই যে আজ পর্যন্ত আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে যা লেকচার করলাম, তুমি চাইলে আবার সব রিপিট করবা এবং সবগুলো আবার বই থেকে ভালোভাবে একবার পড়বা, কারণ এগুলো না পড়লে আমি আগামীকাল ক্লাস হবে ইনশাল্লাহ, আগামীকাল এই টপিকগুলো বুঝবা না, তুমি হুন্ডের নিয়ম বুঝবা না, পাউলির বর্জন নিয়ম, এগুলো কিছু বুঝবা না, বাট টাস বের করতে হবে তোমাকে। একটা পরমাণু দেবে, তোমাকে টাস করে এল বের করতে হবে, এরপর এম বের করতে হবে, এরপর কোন শক্তি স্তর, দেন কীভাবে বিন্যস্ত থাকে, এগুলো সব মানে বের করতে জানতে হবে। তো এর জন্য তোমাকে কোয়ান্টাম থিওরিটাকে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। আজকে সময় নাও, আগামীকাল ক্লাস হবে, আগামীকাল আমরা এই নীতিগুলো শেষ করব। ভালোভাবে পড়বা, হ্যাঁ।